নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রোমহর্ষক তথ্য বাংলা বার্তার হাতে, যা বাংলার কোনো সংবাদ মাধ্যম প্রচার করবে না, প্রকাশ করবে না, সামনে আনবে না। কিন্তু আমাদের তো নবান্নের বিজ্ঞাপনের প্রতি কোনো দায় নেই। নবান্নের রক্তচক্ষু আমাদের প্রতি বর্ষিত হয়, তা আমরা উপেক্ষা করি, অবজ্ঞা করি। তাই আমাদের স্পর্ধা হয় যা সত্য সামনে আনার জন্য। রোমহর্ষক নথি নিয়ে আজকে বাংলা বার্তায় আপনাদের সামনে এলাম। আমরা সেই ডিজিটাল মাধ্যম যারা প্রথম 2019-এর চাকরি দুর্নীতির স্ক্যামটাকে এক্সপোজ করেছিলাম, যখন আনন্দবাজার, এবিপি আনন্দ সবাই ঘুমোচ্ছিল, আমরা দেখিয়েছিলাম কিভাবে গ্রাম বাংলা থেকে চাকরি বিক্রি করে একটা সরকার, প্রতারক সরকার, টাকা তোলে। প্রতিদিন প্রতি মুহূর্তে দেখিয়েছিলাম। আমরা বারবার বলি, সোচ্চার হই যে একটা সরকার নুন আনতে পান্তা ফুরোয়, যে সরকার 7,71,000 কোটি টাকা বাজারে দেনা করে, যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, যে সরকার বেকারদের চাকরি দিতে পারে না কন্ট্রাকচুয়ালি, যে সরকার এন্টায়ার রাজ্যটাকে চারদিক থেকে মুড়ে ফেলেছে, সেই সরকার কেন আইনজীবীদের পেছনে এত কোটি কোটি টাকা খরচা করে? কি তার দায়? কেন তাই? কি লুকোতে চান? আজকে আপনাদের দেখাবো অভয়া হত্যাকাণ্ডে একটা সরকার কত কোটি টাকা খরচা করেছে। আমার হাতে নথি আছে, নথির বাইরে কোনো কথা বলবো না। অনেক পরিশ্রম করতে হয়েছে নথি সংগ্রহ করার জন্য। একদম ওই হাওড়ার গঙ্গার ধারে যে 13 তলা 14 তলা বিল্ডিং আছে, ওই 13 তলা 14 তলা থেকে নথিগুলোকে সংগ্রহ করে আজকে বাংলা বার্তার এক্সক্লুসিভ দর্শকদের জন্য আমি এনেছি। আমরা দেখিয়েছিলাম কিভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেসে পরপর দুদিন নবান্ন থেকে 25 লক্ষ, 50 লক্ষ টাকা জনৈক আইনজীবীর বিল মেটানো হয়েছিল। আমরা সেই চ্যানেল যারা দেখিয়েছিলাম, জনৈক মনু সিংভিকে একদিনে 1 কোটি টাকার একটা বিলের পেমেন্ট হয়েছিল, 93 লক্ষ টাকা পেমেন্ট হয়েছিল, 7 লক্ষ টাকা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স করা হয়েছিল। আজকে আমরা দেখাচ্ছি অভয়া হত্যাকাণ্ডে। ভাবতে পারেন, সুমোটো মহামান্য বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় নিয়েছিলেন না অভয়া হত্যাকাণ্ড মামলাটা? কেন নিয়েছিলেন? কিসের জন্য নিয়েছিলেন? ঘেঁটে দেওয়ার জন্য নিয়েছিলেন। এবং সেইটাকে কেন্দ্র করে একটা রাজ্য সরকার কী লুকোতে চেয়েছিল, কী আড়ালে আনতে চেয়েছিল? প্রশ্নটা করবো, তার কারণ আমার নথি বলছে, আমি যে নথি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি, একজন আইনজীবীকে, আবার বলছি একজন আইনজীবীকে, আমি এখনো পর্যন্ত যা তথ্য সংগ্রহ করেছি, প্রায় 1,30 লক্ষ টাকা 1 মাসের মধ্যে পেমেন্ট হয়েছিল, মানে বিল রেস্ট হয়েছিল 1,30 লক্ষ একজন অ্যাডভোকেট। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? 10,50,000 টাকা শুধু ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স করা হয়েছিল। আমি তারিখ বলে দিচ্ছি, 6/3/2025। আমি নথির বাইরে কোনো কথা বলছি না, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। চমকাবেন তো? ইয়াস্ট্রিট থানা, বউবাজার স্ট্রিট থানায় একটা কেস করে একটা 41-এ নোটিশ, বিএনএস ধারায় কোনো একটা নোটিশ দিয়ে ডাকবেন তো? আদালতে দেখাবে, আদালতেই পেশ করব। যা বলেছি তার পক্ষে সমস্ত প্রমাণ নিয়ে আপনাদের কাছে বলছি। ওই 13 তলা 14 তলা থেকেই সংগ্রহ করেছি। 1,71,55,394 টাকা একটা পে অর্ডারে পেমেন্ট করা হয়েছে। 1,71,55,394 টাকা। তার মধ্যে একজন আইনজীবীকে পেমেন্ট করা হয়েছিল 1,05,00,000 টাকা। এবার আসুন, আমি তথ্যগুলো দেখাবো, ভনিতা করব না। যা বলছি সত্য বলছি, যা বলছি হাতে নথি নিয়ে বলছি। এবং একটা প্রতারক সরকার অভয়া হত্যাকাণ্ডে কী লুকোতে চেয়েছিল? আমি প্রথমত বলি, অভয়া মারা গিয়েছিলেন কবে? 9 অগস্ট 2024। তারিখটা আপনারা একটু স্মরণ করুন। অভয়া হত্যাকাণ্ড আরজি করে সংগঠিত হয়েছিল সেই মধ্যরাতে 9 অগস্ট 2024। তার পরবর্তীকালে আমরা কি দেখেছিলাম? কোনো এক বিশেষ কারণে বা কোনো এক আমাদের অজানা কারণে সুমোটো সুপ্রিম কোর্ট মামলাটাকে নিয়ে নেন এবং সেইখান থেকে শুরু হয় এই রাজ্য সরকারের ইনভেস্টমেন্ট। 20-8, আমি তারিখ বলে বলছি আপনাদের, 20 অগস্ট 2024। 9 তারিখ অভয়া মারা যান। তারপর 20-8-2024 একজন নির্দিষ্ট আইনজীবী একটা বিলে, মানে তার বিল রেস করেছিলেন 20 লক্ষ টাকা। সেটা আপনারা এই মুহূর্তে দেখছেন, স্ক্রিনে দেখুন। আমি সমস্তটা দেখাচ্ছি না। কোন আইনজীবী আপনারা ক্যালকুলেট করে নিন। 20 অগস্ট 2024 20 লক্ষ টাকা নবান্ন পেমেন্ট করে দিয়েছে। 2024-25-এর আর্থিক বছরে এদের পেমেন্ট হয়ে গেছে। ভাড়ারে টাকা নিই না, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেওয়া যায় না, সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যাবে না, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করা যাবে না, সিভিককে কনস্টেবল করা যাবে না, প্যারা টিচারদের তাদের প্রাপ্য মাইনে মেটানো যাবে না। অসংখ্য শিক্ষিত বেকার রাস্তায় দৌড়ে দৌড়ে, রাস্তায় পড়ে কান্নাকাটি করবেন, তাদের চাকরি দেওয়া যাবে না। স্কুলগুলো ফাঁকা থাকবে, স্কুলগুলো উঠে যাবে।
বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট হবে না, কলেজে অধ্যাপক রিক্রুটমেন্ট হবে না, অশিক্ষক কর্মচারী রিক্রুটমেন্ট হবে না। এই বছর 1 মার্চ এবং 8 মার্চ 16 লক্ষ শিক্ষিত ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে 8,000 পোস্টের জন্য, ভাবতে পারেন। সেখানে 46,000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে স্কুলগুলোর অশিক্ষক কর্মচারী। এই বাস্তব আবহে দাঁড়িয়ে গ্রুপ সি, গ্রুপ ডি, শিক্ষকতার চাকরি, পাবলিক সার্ভিস কমিশনের অধীন সমস্ত ক্ষেত্রে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ভ্যাকেন্সি, টাকা খরচা করে যাচ্ছেন এইভাবে। অভয়া হত্যাকাণ্ডের 20 আগস্ট 2024, যেটা স্ক্রিনে দেখছেন, 20 লক্ষ টাকা বিল রেজিস্টার। এরপরে পরেরটা দেখাচ্ছি আপনাদের কাছে, 22/8/2024। আপনারা দেখছেন, আমি যেখানে আপনাদের দেখাচ্ছি সেখানে পরিষ্কারভাবে লেখা, হিয়ারিং in regarding alleged rape and murder incident of a trainee doctor in Arjikor Medical College and Hospital, Kolkata, related to issues such and such, West Bengal. নথি বলছে, আমি বলছি না, মহামান্য মাননীয়া আপনাকে বলছি, আপনি এই কারবার করেছেন। বাংলার মানুষ তো জানে না, এটা নিয়ে তো তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া, এবিপি আনন্দ, আনন্দবাজার এই সংবাদ তথ্য পেলেও চেপে যাবে, নবান্নে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। তো ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, কিন্তু তারা কিভাবে বাজে ইনভেস্টমেন্ট এই সরকারের হয় কোনোদিন কথা বলতে দেখেছেন? হিন্দু স্কুলে শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতা সারাউন্ডিংয়ের 10টা স্কুলের মধ্যে একটা স্কুলে হেডমাস্টার আছেন, স্কুলে হেডমাস্টার নেই। সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ পদ অপূর্ণ থাকছে, অথচ সরকারের এখানে টাকা থাকছে। অভয়া হত্যাকাণ্ডে আমি তো তারিখ দিয়ে বললাম, 20 আগস্ট 20 লক্ষ টাকা, 22 আগস্ট দুদিনের মধ্যে alleged rape and murder incident of a trainee doctor in Arjikor Medical College Hospital, কলকাতা, 25 লক্ষ টাকা। একজন আইনজীবীর কথা বলছি, আমি অন্যান্য আইনজীবীর কথা বলছি, এনারা একাধিক আইনজীবী লড়েছেন। কে দিয়েছে টাকা? আমি, আপনি দিয়েছি। কি লুকোতে চেয়েছেন অভয়া হত্যাকাণ্ডে? এত মরিয়া ছিলেন কেন? এবার আসুন তার পরের তারিখটা আপনাদের বলি। 9 সেপ্টেম্বর 2024, হিয়ারিংয়ের ডেটটা আমি বলছি। 9 সেপ্টেম্বর 2024 কত টাকা পেমেন্ট করা হচ্ছে? 25 লক্ষ টাকা। দেখুন এখানেও পাশে লেখা রয়েছে, alleged rape and murder incident of a trainee doctor in Arjikor Medical College and Hospital, Kolkata, related issues বলে ডট ডট। তাহলে কি দাঁড়ালো? 20 আগস্ট 20 লাখ টাকা, 22 আগস্ট 25 লাখ টাকা, 9 সেপ্টেম্বর আবার 25 লক্ষ টাকা একজন আইনজীবীর পেছনে। ল ফার্ম ছেড়ে দিন, ল ফার্ম কত টাকা নিয়েছে? ল ফার্মে অন্যান্য আইনজীবীরা, আরও বড় বড় আইনজীবীদের দাঁড় করতে কত টাকা ছিল? আমি একজন আইনজীবীর কথা। 9 সেপ্টেম্বর 25 লক্ষ টাকা, আপনারা স্ক্রিনে দেখছেন, আমি স্ক্রিনশট তুলে দিলাম। এবার চলুন ঠিক তার 8 দিনের মাথায় 17 সেপ্টেম্বর আমার কাছে নথি রয়েছে, আমি নথির ভিত্তিতে আপনাদের কাছে এই তথ্য নিচ্ছি। 17 সেপ্টেম্বর হিয়ারিং, 18 তারিখ বিল রেজড হয়ে গেল, কত টাকা? আবার 20 লক্ষ টাকা। এখানেও লেখা রয়েছে alleged rape and murder incident of a trainee doctor in Arjikor Medical College Hospital, একজন আইনজীবী। ভাবুন 17 সেপ্টেম্বর শুনানিতে আবার 20 লাখ টাকা। এবার চলুন 15 অক্টোবর 2024, পরপর শুনানি হয়েছিল না সুপ্রিম কোর্টে? আমরা হাঁ করে লাইভ স্ট্রিমিংগুলো শুনেছিলাম, বিচারপতিরা বিস্ময় বোধ করেছিলেন, সলিসিটর জেনারেল বলেছিলেন অ্যালার্মিং তথ্য আছে। কি হলো তার? একা সঞ্জয় রায় জেলে না, তার জন্যই কি অন্য কিছু বাঁচানোর জন্য এই টাকাগুলো খরচা? এবার দেখুন 15 অক্টোবর 2024, alleged rape and murder incident of a trainee doctor in Arjikor Medical College and Hospital, কলকাতা। অর্থাৎ 15 অক্টোবর আবার 20 লক্ষ টাকা। নথি বলছে, আমি বলছি না মাননীয়, আমি বলছি না। আপনি কি কারবার করেছেন এই বাংলায় বসে বসে? এই নথিগুলো তো বাংলার প্রকাশ্যে আসা দরকার। এটা হচ্ছে 15 অক্টোবর। এরপর নভেম্বর 7 তারিখ, ঠিক 20-22 দিনের মধ্যে, মুখবন্ধ খামে সিবিআই একটা করে রিপোর্ট দিচ্ছে। মাননীয় বিচারপতিরা বলছেন, চন্দ্রচূড় বলছেন অ্যালার্মিং, ভাবা যায় না কি হচ্ছে। আর রাজ্য সরকার ডিফেন্স করার জন্য আবার 7 নভেম্বর 20 লক্ষ টাকা খরচা করছে। আমি তো নথি দেখিয়ে বলছি। তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে? একজন আইনজীবী, আমি এখনো পর্যন্ত হাতে যা নথি পেয়েছি আমি আপনাদের কাছে বললাম। 20 আগস্ট 20 লাখ টাকা, 22 আগস্ট 2024 25 লক্ষ টাকা, 9 সেপ্টেম্বর আবার 25 লক্ষ টাকা, 17 সেপ্টেম্বর আবার 20 লক্ষ টাকা, 15 অক্টোবর
আবার 20 লক্ষ টাকা। 7ই নভেম্বর 2024 আবার 20 লক্ষ টাকা। আমি আপনাদের কাছে 6টা বিল দেখালাম, সব মিলিয়ে 1,30,00,000 টাকা একজন আইনজীবীর। দেখুন, আইনজীবীরা আদালতে লড়াই করবেন, তারা যথেষ্ট কোয়ালিটির আইনজীবী, তারা যোগ্য, তারা দে ক্যান ডিমান্ড, দে উইল ডিমান্ড, এবং তাদের ডিমান্ডটা লজিক্যাল। আমার কথাটা হচ্ছে এই দিকটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। ভারত বিখ্যাত আইনজীবীরা তাদের প্রফেশনাল ফি 20 লাখ টাকা 25 লাখ টাকা নেবে, এটা নিয়ে কোনো শব্দবন্ধ উচ্চারণ করার প্রয়োজন নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা সরকার কিলুকোতে সুপ্রিম কোর্টে গিয়েছিল, যেখানে একজন আইনজীবীর পেছনে 1,30,00,000 টাকা খরচা করলো। একজন আইনজীবীর পেছনে আরও একাধিক আইনজীবী ছিলেন, সলিসিটার ফার্ম ছিলেন, মানে যারা, আমি তাদের নাম বলছি না, ভাইপো অনুগত, মানে একদম ভাইপোর টিমের সলিসিটার ফার্ম, বুঝতে পারছেন? শুধু একজন আইনজীবীর পেছনে অভয় হত্যাকাণ্ডে 20 আগস্ট থেকে হিসেব করে দেখছিলাম 7ই নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 7 তারিখ, মানে 2 মাস, আর ওখানে 20 তারিখ, 2 মাস 17 দিন, মানে 76 দিনের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হিয়ারিং। আমরা হাঁ করে গিলছিলাম না টিভির সামনে বসে, অ্যালার্মিং কথাটা শোনার জন্য। যেখানে রাজ্য সরকারের কৌশলীরা সওয়াল করছিলেন, তার মধ্যে একজন আইনজীবী 1,30,00,000 টাকা নিয়েছেন। আমি আজকে নথিটা পেশ করলাম কেন জানেন? প্রচুর ডকুমেন্টস আমি হাতে নিয়ে কথা বলছি, এটা তো একটা, আগামী দিনে বলবো, আগামী দিনে দেখাবো, প্রকাশ করবো। আমার মাঝে মাঝে মনে হয়েছে মেন স্ট্রিম মিডিয়া, বাংলার সংবাদ মাধ্যম এগুলো নিয়ে কথা বলে না কেন? অসুবিধাটা কোথায়? বাজে খরচা তো এটা। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে কিছু লুকোনোর জন্য, সত্যি কিছু লুকোনোর জন্য রাজ্য সরকার এত কোটি টাকা খরচা করেছে, কত কোটি টাকা আমি জানি না, দেখুন 1,30,00,000 যদি একজন আইনজীবীর প্রফেশনাল ফিস মেটান, বাঞ্চ অফ অফিসার্স কলকাতা থেকে গেছেন, বঙ্গভবনে উঠেছেন, তাদের লজিস্টিক, তাদের ফ্লাইটে যাওয়া আসা, তাদের দৌড়োদৌড়ি, তাদের ব্রিফ করার জন্য অন্যান্য আইনজীবী, দিল্লির আইনজীবী, কলকাতার আইনজীবী, লিগাল কনসালটেশন, কত কোটি টাকা অভয় হত্যাকাণ্ডে লুকোনোর জন্য একটা প্রতারক সরকার খরচা করেছে বলুন তো। আমি আবারও বলছি, আইনজীবীরা তাদের প্রফেশনাল ফি নেবে, তাই নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু সেই আইনজীবীকে নিযুক্ত করছে কেন? যখন একটা সরকার চাকরি দিতে পারে না, কর্মসংস্থান দিতে পারে না, শিল্প দিতে পারে না, ব্যবসা দিতে পারে না, শুধু ভাতা দিয়ে নিজের ইমেজ মেকওভার করে, আর সংবাদপত্রকে বিজ্ঞাপন দিয়ে তুষ্ট করে, পুষ্ট করে, হৃষ্টপুষ্ট করে। যার জন্য এই নথি সেই সংবাদ মাধ্যমের হাতে গেলেও কি তারা প্রচার করে না? আমি তো বলেছিলাম, মানে আমি বলেছিলাম, একজন আমলা, তিনি রিটায়ার করে গেছেন, এখন পরামর্শদাতা, যখন 50 লক্ষ টাকা একজন অ্যাডভোকেটকে 2 দিনে পেমেন্ট করা হয়েছিল, আমি নথি দেখিয়ে একটা প্রতিবেদন পেশ করেছিলাম। সেই নথি নিয়ে পরবর্তীকালে সংবাদ মাধ্যমে একটু রিপোর্ট বেরিয়েছিল। আমি শুনেছিলাম, আমার সংবাদ মাধ্যমের একজন বন্ধু ফোন করে বলেছিল যে, সন্ময়দা, আমাকে বলা হচ্ছে ওটা নিয়ে প্রচার বেশি করো না। কেন? ওয়াই? অসুবিধাটা কোথায়? আমরা তো বারবার প্রশ্ন করি, শেখ শাহজাহানের জন্য আইনজীবী কে অ্যাপয়েন্ট করে? আচ্ছা, এই প্রশান্ত বর্মন বলে রাজগঞ্জের যে ভিডিও, তার জন্য দিল্লিতে কে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছে? মুকুল রোহাতগিকে, যিনি শাহরুখ খানের অ্যাডভোকেট ছিলেন। দেখুন, আবারও বলছি, কোনো আইনজীবী প্রফেশনাল ফিজ নিয়ে লড়বেন, সেটাই স্বাভাবিক, সেটাই প্রত্যাশিত। কিন্তু একটা সরকার কেন বাজে টাকা খরচা করে? প্রশান্ত বর্মনের হয়ে কে খরচা করেছে টাকাটা? কিংবা যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, তাদের জন্য যারা নামি দামি উকিলরা যে দিল্লিতে লড়েছেন, তাদের জন্য কে টাকা খরচা করেছে বলুন তো? কে প্রশ্নটা করেন কোনো দিন? ঘণ্টাখানেক, ঘণ্টা 2, ঘণ্টা 3, ঘণ্টা 4, ঘণ্টা 5 সব টকশোগুলো বসে, কেউ এই মৌলিক প্রশ্ন নিয়ে প্রশ্ন করে যে আমার ট্যাক্স পেয়ারের টাকাটাই কিসের শ্রাদ্ধ করেছেন, কিসের, ওয়াই, কিসের জন্য? আপনারা কি জানেন না? বিশ্বাস করি না, সংবাদ মাধ্যম জানে, তাদের কাছে খবর চায়। আমি যদি ওই গঙ্গাপাড়ের হাওড়ার 13 তলা 14 তলা বিল্ডিংয়ের থেকে এইসব নথি বার করে নিয়ে আসতে পারি, তারা পারেন না। তারা তো ওই বিল্ডিংয়ে যান, আমি তো কোনোদিন আমার জীবনে কোনোদিন ওই বিল্ডিংয়ে আমি যাইনি, তাও আমি নথিগুলো সেখান থেকে বার করে আনছি কী করে? সিসি ক্যামেরা বসানো হয়েছে ঘরে ঘরে, যে নথি যেন না বেরোয়, একদম মনিটরিং করা হয়েছে চারদিক থেকে। কেউ কোনো নথি ছবি তুলে তাও আমি বার করে আনছি। আমি সাংবাদিক নই, আমি প্রেস ক্লাবে রেজিস্টার্ড সাংবাদিক নই, আমার অ্যাক্রিডিশনও নেই নবান্নে ঢোকার, কিন্তু আমার মস্তিষ্কটা আছে আর অনেস্টিটা আছে। কিনতে চেয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিনতে পারেননি, চমকেও ভাইপো আমাকে অনুগত করতে পারেননি। তাই এ তথ্য নিয়ে আমি সামনে এলাম, যে তথ্য বাংলার প্রত্যেকটা মানুষের জানা দরকার। কত বড় প্রতারক শয়তান একটা সরকার এই নবান্নে বসে আছে, যারা শুধু অভয় হত্যাকাণ্ডে
একজন উকিলকে আমি নথি পেয়েছি, এখনো আরও নথি আসছে, আকাশ দিয়ে আসছে, হেলিকপ্টারে, ড্রোন মারফত আমার কাছে আসছে, সেটাও এক্সপোজ করব। শুধু একজন অ্যাডভোকেটকে 1, 2, 3, 4, 5, 6 দিনে 1,30,00,000 টাকা পেমেন্ট করেছে। কোনো দরকার ছিল যদি রাজ্য সরকার একজন জেনারেল অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে দিতে? তার মানে কিছু লুকোনোর ছিল, কিছু একটা শয়তানি ছিল। রাত্রি 2টো পর্যন্ত জেগে থেকে বিনীত বডি পাচার করো, তার বাবা মাকে টালা থানায় রেখে বডি নিয়ে পাচার করলো। অভিষেক গুপ্তা ডিসি নট গিয়ে অভয়ের বাবাকে টাকা গুঁজে দিতে গেল। পানিহাটি বেচা নান্টু গিয়ে শ্মশানে দাঁড়িয়ে ওয়েল ডান বয়েজ করলো, বডি শ্মশানে চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার পর ওয়েল ডান বয়েজ। তারপর উনি ঘুমোতে গেলেন ঝাড়গ্রামে। কি করেছিলেন? অপারেশন সিনকে বিনীতকে দিয়ে কি অপারেশন করেছেন? মুরলিকে দিয়ে কি অপারেশন করেছেন? ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ফেক প্রেস কনফারেন্স করি, ভাবিকাল বিচার করবে না, জাস্টিস চন্দ্রচূড়রা বিচার করেননি, ঘেঁটে দিয়ে গেছেন। কিন্তু আমার মনে হলো আমাদের কিছু দায় আছে, দায়িত্ব আছে বাংলার মানুষকে জানানো। আমি আরও নথি নিয়ে আপনাদের কাছে আসবো। দেখুন, আমরা কোনো গল্প কথা বলতে আসি না। এই নথি জোগাড় করতে আমাকে গত কয়েক মাস প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু দিনের শেষে মনে হয়েছে বাংলা বার্তার দর্শকরা ভ্যালুড দর্শক, অনেক সময় বাঁচিয়ে তারা বাংলা বার্তার প্রতিবেদন দেখেন সকাল 8টা থেকে। তাদের কাছে আমার একটা দায় আছে, দায়িত্ববোধ আছে। আমি জানি এই নথি প্রকাশ্যে আনার পর ওই মহিলা আমার বিরুদ্ধে আবার কেস দেবে, কিন্তু যত কেস দেবেন তত নথি বার করবো। ওই 13 তলা 14 তলা থেকে বার করবো, সিসি ক্যামেরা বসান না, আরও নথি বার করবো, দেখাবো একটা সরকার, প্রতারক সরকার কত লক্ষ লক্ষ কোটি টাকা এই রাজ্যের বাউন্ডুলের মতো উড়িয়ে দিয়েছেন নিজের অপরাধ ঢাকার জন্য। সেই অপরাধ করার পরও তিনি মানুষের হাতে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা ভাতা দিয়ে আবার নির্বাচন জিততে চাইছেন। আর সোকল্ড তেল মারা মিডিয়া, প্রেস ক্লাবে বসা মিডিয়া, দালাল মিডিয়া, তারা সেগুলোকে এক্সপোজ করে না, বলে না যে রাজা তুমি উলঙ্গ। একটু বলার সততা তাদের নেই, অথচ তারা সর্বাধিক প্রচারিত দৈনিক, সবথেকে বেশি টিআরপি চালানো ইলেকট্রনিক্স মাধ্যম, তাই না? ভাবুন, বাংলার মানুষ ভাবুন, চোখ রাখবেন বাংলা বার্তায়। আর অনেক রোমহর্ষক তথ্য নিয়ে আসবো।